নমস্কার। আজকের খেয়ালি মনের লাইভে আমি শর্মিলা সেন। আমাদের দিদিরা বন্ধুরা কি কেউ এসেছে? আমি এবার শুরু করব। আজকে আমাদের গ্রুপের প্রিয় কবিদের লেখা কিছু কবিতা বলার চেষ্টা করব এবং কিছু গল্প পাঠ করার চেষ্টা করব। দেবাশিস দা এসছেন, সায়নিকা এসেছে, আশা করছি আমাদের রামচিমটি দিদিও চলে আসবে আর বাকিরাও চলে আসবে। শুভ সন্ধ্যা সায়নিকা। আমি দেবাশিস দা, শুভ সন্ধ্যা, অঞ্জনা দিয়ে এসে গেছে। আমি এবারে শুরু করব। থ্যাংক ইউ অঞ্জনা দি, তুমি আমাকে সবসময় মিষ্টি দেখো, তুমি নিজেও যে তাই জন্যে সমাপ্তি দিয়ে এসে গেছে। সবাই যখন এসেই গেছে, আমি বেশি কথা না বলে আমি কবিতা এবং গল্প পাঠ শুরু করব। আজকে প্রথমে আমি যে আমাদের সকলের প্রিয় স্বপ্না পালিত দিদির একটা কবিতা দিয়ে শুরু করছি। গত 21শে মার্চ ছিল কবিতা দিবস, আন্তর্জাতিক কবিতা দিন বা ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। সেই কবিতা দিবসকে নিয়ে স্বপ্নাদি একটা কবিতা লিখেছিলেন কলমের আঁচড়ে। কবিতাটা সেদিন পড়ে আমার খুব ভালো লেগেছিল, সেটা দিয়েই আমি আজকের আমার লাইভ শুরু করছি। কবিতার নাম কলমের আঁচড়, কবি স্বপ্না পালিত। নৈতিক অবক্ষয়ে দেয়ালে পিঠ ঠেকেছে আজ। কিছু মিথ্যা ভাষণ, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখা, ন্যূনতম টাকা দিয়ে শিশু শ্রম নেওয়া, নারী প্রতিনিয়ত হচ্ছে ধর্ষিতা, শিশুরাও হচ্ছে নির্যাতিতা। অমানবিকতার রথে সওয়ারি অন্যায়, আর রথ টানছে সমাজ অবক্ষয় নামক রাস্তা দিয়ে। নানান ব্যাধি বাসা বেঁধেছে নানা রূপে সমাজ জুড়ে। কিছু স্বার্থান্বেষী মানুষ করছে নিয়ন্ত্রণ সমাজকে। হানাহানি, ধর্ষণ, মারামারি, নেই ভ্রুক্ষেপ। নিজের স্বার্থে সদা ব্যস্ত, নেই বিবেক। ধর্ষিতা আইনের দ্বারস্থ হলে সুবিচারের বদলে অবিচার, এটাই সমাজের চিত্র। কবিতা হলো সভ্যতা আর সমাজের আয়রা, কবি হলেন সমাজের প্রতিভূ। তাই কবি পারবেন কলমের আঁচড়ে প্রতিবাদের বার্তা সমাজকে জানাতে। কবির কলম হোক আপসহীন, কবির কলম তরবারির মতো ঝলসে উঠুক। প্রতিটি বর্ণমালায় আসুক প্রতিবাদের ঝড়, প্রতিটি পংক্তিতে বেঁচে থাক নির্যাতিতার কান্না। কবির বিদ্রোহী কলমের সুর আকাশে বাতাসে, নির্যাতিতার দ্বারে সমাজের অলিতে গলিতে ছড়িয়ে পড়ুক। ভীষণ আওয়াজ হচ্ছে, আর তো কেউ বলছে না। দিদিমণি এসেছে আর বকাবকি করতে শুরু করেছে। ফ্যান বন্ধ করলে আমি ক্যামেরার সামনে থেকেই চলে যাব গো। আমার বাড়িতে এমন কেউ নেই যে ফ্যানটা বন্ধ করে দেবে। তাহলে আমি আপাতত তাহলে আমাকে কিছু 1 মিনিটের জন্য হলেও এটাকে বন্ধ করতে হবে। ফ্যান আমি বন্ধ করতেই পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার বাড়িতে তো ফ্যান বন্ধ করে দেওয়ার মতো কেউ নেই। কি করব বলো? তাহলে আমাকে সরে গিয়ে ফ্যানটা বন্ধ করতে হয়। করব? তাহলে ফ্যানটা কি বন্ধ করব? ফ্যান বন্ধ করতে গেলে কিন্তু আমায় ক্যামেরার সামনে থেকে সরে যেতে হবে। সরে গিয়ে করব? ঠিক আছে।
জিনিসটা খুব বিচ্ছিরি হলেও আমি বুঝতে পারছি, কিন্তু আওয়াজ হলে তো তোমরা শুনতে পাবে না। তোমরা একটু নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও, কিছু করার নেই। ফ্যানটা অফ করে দিলাম। এবারে আমি চৈতালির লেখা, চৈতালি সিংহ রায়ের লেখা একটা ছোট্ট, কি বলবো এটাকে, স্বগতোক্তি বলো বা নিজের কথা, একটা মধ্যবিত্ত ঘরের গৃহবধূর কথা, সেটা একটু পাঠ করার চেষ্টা করছি। চৈতালি আছে, ভালো না হলে কিন্তু কিছু বলো না, হ্যাঁ, চেষ্টা করছি। আমি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ চৈতালি সিংহ রায়। আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। অনেক দিন থেকে মনের ভিতরে একটা ইচ্ছার জন্ম নিয়েছিল, পার্লারে গিয়ে চুলে একটু স্পা করব। সময়ের দিকে লক্ষ্য না করে অনাবৃত মুখমণ্ডলে ছুঁয়ে যাওয়া নিত্য নতুন রান্নার ধোঁয়ায় তামাটে মরচে পড়ে যাওয়া শরীরটা নতুন করে একটু ঘষে মেজে সাজিয়ে তুলব সুন্দর সুন্দর সুগন্ধির ছোঁয়ায়, নিজের জন্য, শুধু নিজের জন্য। দীর্ঘদিন ধরে সংসারের প্রতি নিষ্ঠা ভরে হাড় ভাঙা খাটুনির পর প্রতিনিয়ত তোমাদের আর কাজ কি, ওই তো দিনরাত শুয়ে বসেই আছো শুনতে শুনতে কাটানো ক্লান্ত মাংসপেশিগুলোকে একটু প্রাণ ফিরিয়ে দিতে ছুটে যাব পার্লারের স্পা রুমে। সেই মনের ভিতরের সুপ্ত ইচ্ছা পূরণ করতেই সংসারের বাজার খরচ থেকে একটু একটু করে মাসের শেষে জমিয়ে রাখা অর্থ, যা সম্পূর্ণ আমার নিজের, গুপ্ত স্থান থেকে বের করে রওনা দিলাম পার্লারের পথে। মনের ভিতর বয়ে চলেছে এক অনাবিল আনন্দ। আমার জমানো টাকা খরচ হবে শুধুমাত্র নিজের উপর, না হলে তো প্রতি মাসের শেষেই ঢুকে যায় এটা নাই ওটা নাই করতে করতে সংসারের মাঝে। অনেক ইচ্ছে নিয়ে প্রবেশ করলাম পার্লারে, কিন্তু এ কি হচ্ছে আমার সাথে? আচ্ছা, শুধু কি আমার সাথেই হচ্ছে, নাকি মধ্যবিত্ত পরিবারের সব নারীরাই এই একরকম অনুভূতি অনুভব করে? পার্লারে ঢুকেই চোখ পড়েছিল রেড চার্টটার উপর। সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে উঠল কিছু অস্পষ্ট মুখ, কানের সামনে বাজতে থাকলো কিছু অস্পষ্ট কথোপকথন। মা এলো কি শেষ? সারা দুধ আমার একদম ভাল লাগে না মা, একটু মাইলো দিয়ে রঙিন করে দিও না। বৌমা, আমার ওষুধের পাতায় আর ওষুধ নাই, বাবুকে দিয়ে একটু আনিয়ে দিও। সব শেষে ভেসে উঠল সেই মুখটা। আমার সারাদিন শুধুই শুয়ে বসে থাকার হিসাব রেখেও সারা মাসের মাইনেটা আর আমার হাতেই তুলে দেওয়া ভালোবাসার মানুষটার। পরি, একটু টেনে চালিও, সামনের মাসে লোনের পুরো কিস্তিটা শোধ করে গঙ্গা স্নান করে আসবো দুজনে। তখন কেন জানি না এই জীবন্ত সুন্দরতার মাঝে মনের ভিতরের ইচ্ছা কোথায় যেন হারিয়ে গেল। মাসের শেষে শেষ হয়ে যাওয়া মাজন কেটে 2 দিন আরও টেনে টুনে চালানো, স্বল্প দূরত্বের রান্না বলে সামান্য অর্থ বাঁচাতে পায়ে হেঁটে পেরোনো, কাজের মাসের খরচ বাঁচাতে একা হাতে সংসার সামলানো নারী। 10 বার ভাবতে ভাবতে সামান্য 15 টাকার আইব্রো প্লাকেও খুশি মনে বেরিয়ে আসে। মধ্যবিত্ত নারী এতেই অহংকার করে। চৈতালির এই লেখাটা আমাদের দেশের হাজার হাজার গৃহবধূর কথা, মধ্যবিত্ত গৃহবধূদের কথা। এইভাবেই সংসার চলছে, আমাদের নিয়েই সংসার চলবে। অনেকের মনের কথা চৈতালি ভীষণ সুন্দর করে লিখল। চৈতালি, তোমার লেখাটাও ভীষণ সুন্দর, না হলে পড়তে গিয়ে এতটা ভাব আসতো না। নিঃসন্দেহে ভীষণ সুন্দর লেখা। আমি বাবা একটা কাজ করি, যারা যারা এখন আছে
তাদের লেখাগুলো আগে করে নিই, তখন কখন পালিয়ে যাবে আর আমাকে বকবে যে আমারটা করেনি। দাঁড়াও। এবারে সীমা রাহার লেখা একটা কবিতা আমি পাঠ করার চেষ্টা করব। যুদ্ধ সেনা। ঐতিহাসিক দাবি বুঝি না, বুঝি না রণনীতির কর্চা, ঠিক কদম রাখলে আগে অহংকারের মানুষ ওরে প্রতিবেশীর আকাশ পারে, উড়িয়ে নিশান মশাল জলে পোড়া গন্ধে হিসেব খুঁজি, তরতাজা প্রাণ নিচ্ছে ছুটি শৈশবাজ পথের পরে, নুড়ি পাথরে খাচ্ছে হোঁচট, আধ পেটা প্রাণ বুক দূর দূর, ভাগ্যলিপির বিধান প্রকট, তোমরা চড়াও হুমকির সুর, উড়িয়ে দেব গুঁড়িয়ে দেব উন্নত শির পড়বে নুয়ে, এমন শাস্তি ভরিয়ে দেব। আমি কেবল স্বপ্ন খুঁজি, হারিয়ে ফেলা চিঠির ভাঁজে, প্রিয়তমার চোখের হাসি বুকের মাঝে আদর খোঁজে। যুদ্ধ যখন নেংড়ে নিয়ে ভাবনাগুলোই তালা টাঙায়, আগ্নেয়াস্ত্র গর্জে উঠে অবশ মনে তাল ঠুকে যায়। সেনা আমি, অভিঘাতী নই, কার্তুজে আজ রক্ত লিখা, অন্য দেশের ভাইয়ের গায়ে নীল দরিয়ার শোণিত মাখা। আমার শিশু রাধো বলে পিতার চোখে আনন্দ ধারা, প্রতিবেশীর শাবক বুঝি ঘৃণার চোখে ভাষাহারা। দাও ছুটি আজ রগর থেকে, রাজায় রাজায় তর্জা করো, পৃথিবীর এই ভুবন ডাঙা ভালোবাসার আগল ভরো। আমার প্রিয় নারীর বুকে গোলাপ গন্ধ অস্তরাগে, আরেকটি বার হারিয়ে যাব বাঁচার আসে গোলাপ বাগে। যুদ্ধ তো হয়, প্রাণ যায় সাধারণ মানুষগুলোর। এই লেখার পরে আমি একটু অন্য ধরনের একটা লেখায় যাব। মৌদি পালিও না, তোমার একটা লেখা পড়ার ইচ্ছে আছে। এবারে আমি যে কবিতাটা বলবো আমাদের সকলেরই খুব প্রিয় কবি আরণ্যক বসুর একটি লেখা, তোমার পায়ে পড়ি শরৎবাবু। হয়তো এখানেই বা অন্য কোনোখানে, হয়তো গ্রাম বাংলা, ভাগলপুর বা রেঙ্গুনের দিগন্তে, সেই ভুট্টা ক্ষেত, সেই রূপসী অন্ধকার, সেই রাজলক্ষ্মী শ্রীকান্ত লালু ইন্দ্রনাথ নতুন দা ছিনাদ বহুরূপী। হয়তো এখানেই সেই রামের সুমতির পেয়ারা গাছ, গভীর জলের পুকুরের জোড়া রুই মাছ। হয়তো এখানে বা অন্য কোনোখানে সে গহর গোসাই গিয়ে চলেছে, ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। হয়তো এখানেই একদিন জানলার পাশ দিয়ে বয়ে যেত রূপনারায়ণ, আর তুমি চোয়াল শক্ত করে লিখে যেতে হতভাগ্য বাংলার পল্লী সমাজের মশা মাছি ম্যালেরিয়া প্লেগ চর্চরিত প্রতিদিন লিপি অখণ্ড শ্রীকান্ত। হয়তো এখানেই বা অন্য কোনোখানে দিল্লি, হাথরাস, শুটিয়া, কামদুনি, পার্ক স্ট্রিট, আফ্রিকায়, লাতিন আমেরিকায় কোনো নিতান্ত সাধারণ মেয়ে রবীন্দ্রনাথের কলম কণ্ঠে নিয়ে বেদনা বেহুয়াল বলছে, পায়ে পড়ি তোমার, একটি গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প। হয়তো এখানেই বা অন্য কোথাও তুমি লিখেছিলে দেবদাস পার্বতী হয়ে মৃত্যুর মহাদিগন্ত পর্যন্ত শেষহীন ভালোবাসার আশ্চর্য গাথা। হয়তো এখানেই বা অন্য কোনোখানে বিদিশার নিশার মতো অন্ধকার এঁকেছিল তোমার আত্মবিশ্বাসী কলমে, বলেছিলে কোন মিথ্যাবাদী প্রচার করিয়াছে অন্ধকারের রূপ নাই। হয়তো এখানেই
সেই মহাজাগরণের দলিল, পথের দাবির চিরস্মরণীয় লাইনগুলো, মুক্তিপথের অগ্রদূত, পরাধীন ভারতের হে রাজ বিদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার। হয়তো এখানেই বা অন্য কোনোখানে শব্দাহ দৃশ্যে সর্বহারা জীবন শেষে ধীরে ধীরে নেমে আসছে ঘরের ধোঁয়া পাকিয়ে পাকিয়ে ওঠা অভাগীর স্বর্গের সেই স্বপ্নের রথ। আর গোধূলি আলোয় খোঁয়ার থেকে ফিরে আসছে গফুর আমিনার চিরদিনের মহেশ। একটি গ্রামীণ স্থির চিত্রে কেঁপে কেঁপে উঠছে গ্রীষ্ম দুপুরে পুকুরের ভাঙা ঘাটে বসে থাকা বাংলার চিরশ্যামল কৃষ্ণকলি মেয়েটির মুখ। আর ক্রমশ ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কান্না। নারী জাগরণের স্লোগান হয়ে উঠছে, তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার। আমি চেষ্টা করছি আমার মতন করে, তোমরা যারা রয়েছো আমার সঙ্গে শেষ অবধি থেকো, কিন্তু পালিয়ে যেও না। যত খারাপই বলি না কেন, তোমরা কি থাকবে সেটা আমি জানি, তাও একটু বলে দিলাম। সত্যি ঠিক বলেছ মৌদি, শব্দগুলো যেন চাবুক। আরণ্যক বসুর লেখা মানেই এই চাবুকের শব্দ আমরা বারবার শুনতে পাই তার লেখায়। কবিতা যে বড় শক্তিশালী, কবিতা আমাদের জীবনের অনেক নিগূঢ় সত্য খুব সহজে বলে দিতে পারে বলেই তো কবিতা চিরকালীন, চিরদিনের। তুমি তো সবসময়তেই আমার সুন্দর বলা দেখো মৌদি, আজকে অতটা ভালো হচ্ছে না। কাকলি দিয়েও এসে গেছে, একটু দেরি করে ফেলেছো, ঠিক আছে, বাকি সময়টা থেকেও তাহলেই হবে। এবারে আমি আমার গ্রুপের কবিদের লেখায় ফিরে আসি। এবারের কবি স্বাগতা পাঠক, কবিতার নাম সে আমার ঘর। না, সে মোটেই খুব ভালো প্রেমিক নয়, জানে না কিভাবে কাব্য করে কথা বলতে হয়। সে জানে না বৃষ্টি হলে আমার বড় প্রেম পায়। সে হয়তো এটাও জানে না আমি মাঝরাতে উঠে আকাশ দেখতে ভালোবাসি। সে ঠিক আমার মতো নয়, তবে সে কেমন জানো, সে আমার নিজের ঘরের মতো। ঠিক দিনের শেষে যেখানে ফিরে শান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়া যায়। সে জানে না চোখের ভাষা পড়তে, বোঝে না আমার অভিমান। হয়তোবা কখনো কখনো আমি তাকে ভীষণ রকম চাইছি, সেটাও মাঝে মাঝে সে বেমালুম অবুঝের মতো বুঝতে পারে না। সে জানে না আমার প্রিয় রং কি, সে জানে না তার ভুল করে ফেলে যাওয়া টি শার্টটা জড়িয়ে আমি প্রতি রাতে ঘুমাই। সেই পোশাকের প্রতিটা সুতোয় তার শরীরের গন্ধ স্পর্শ অনুভব করি। সে বোঝে না এর মাঝের গভীরতা। সে ঠিক আমার মতো নয়, তবে সে কেমন জানো, সে ঠিক আমার নিজের ঘরের মতো। প্রখর রোদ যার ছায়ায় আমি আশ্রয় নিই, কিংবা কালবৈশাখের হঠাৎ ঝড়ে আমি যেখানে ছুটে আসি সুরক্ষিত আশ্রয়ের খোঁজে। আমার মতো সে বই পড়তে ভালোবাসে না। হয়তো এক কাপ কফি খেতে খেতে শরৎচন্দ্র কিংবা শঙ্খ ঘোষ নিয়ে আলোচনা করে না। রবীন্দ্রসঙ্গীতের থেকে তার বেশি পছন্দের অরিজিৎ সিংয়ের হিন্দি গান। আমার মতো হরর মুভি পাগল নয়, তবে আমার পছন্দের কমেডি মুভি প্রিয় মানুষ। আমার মতো উপন্যাস বা কবিতার বইয়ের মাঝে লুকিয়ে না থেকে ল্যাপটপে আটকে থাকে দিন রাত। সে ঠিক আমার মতো নয়, তবে সে কেমন জানো,
সে আমার বড্ড প্রিয় ঘর, যেখানে আমার পছন্দের উপন্যাসগুলো তাক ভরে সাজানো। সে আমার অরিজিৎ সিংয়ের গলায় গাওয়া প্রিয় রবীন্দ্রসঙ্গীত, যেখানে আমি বিকেলবেলার ডিবেটে শরৎচন্দ্র শঙ্খ ঘোষ না পেলেও একটা শান্তির আলিঙ্গন পাই। সে আমার ঘর, বড্ড প্রিয় আপন একটা ঘর। সে আমার মতো মেঠো পথের গন্ধ অনুভব করতে পারে না। সে ফুল দেখে কবিতা লিখতে পারে না। সে পারে না প্রেমিকার চোখের জলের দিকে তাকিয়ে গিটারে সুর বেঁধে গান গাইতে। সে ঠিক আমার মতো নয়। তবে সে কেমন যেন, সে আমার একটা ঘর, একান্ত আপন একটা ঘর, যেখানে আমার বন্ধন আছে, যেখানে আছে আমার মুক্তি, যেখানে আমি বারবার ফিরে ফিরে আসতে চাই, আবার ঠিক যেখানে আমি বারবার হারিয়ে যেতে চাই। আমার মুক্তির শেষ ঠিকানা, সে আমার ঘর, বড্ড প্রিয় ঘর। চেষ্টা করলাম মাত্র। আমি এরপরে আরও কিছু কবিতা বলবো, আমার প্রিয় গ্রুপের কবিদের লেখা। তার আগে এখনও তো চৈত্র মাস শেষ হয়নি, আর কথাতেই আছে সেদিন চৈত্র মাস দেখেছিলাম তোমার চোখে আমার সর্বনাশ। আর বসন্ত এখনো রয়েছে, সেই বসন্ত মানেই তো প্রেম। আমি একটা প্রেমের কবিতা বলার চেষ্টা করছি, তাসলিমা নাসরিনের শ্যামল সুন্দর। তোমাকে দেখলে ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আমার জীবন। তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই, মরে গিয়ে পুণ্য জল হই। কখনো তৃষ্ণার্ত হলে তুমি সেই জল যদি ছুঁয়ে থাকো, আমার আকাশ দেব। তুমি রোদ বৃষ্টি যখন যা খুশি চাও নিও। তোমার অনিদ্রা জুড়ে দেব আমি আমার মরফিন। 12 বছরের মতো দীর্ঘ একটি রাত্রির দিও তোমাকে দেখার। তুমি তো চাঁদের চেয়ে বেশি চাঁদ। তোমার জ্যোৎস্নার চুরো করে খোপা বেঁধে একদিন খুব করে সাজবো রমণী। তারপর কপালে সিঁদুর দিয়ে একদিন খুব করে সাজবো রমণী। তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই। তোমার আগুনে আমার মুখাগ্নি যদি হয়, মরে আমি স্বর্গে যাব। চৈতালি তো হাসছে কেন? কি সর্বনেশে কথা বলছে মানুষেরই। সবাই সর্বনাশ দেখবে ওই চোখে, এই মেরেছে। এই বয়সে আর কে সর্বনাশ দেখবে গো আমার চোখে? আর কেউ দেখবে না। যাই হোক, আবার আমি গ্রুপের কবিদের কবিতায় ফিরে যাই। এবারে কবি দেবরাজ ভট্টাচার্যের একটি কবিতা, আকাঙ্ক্ষা। ছোট্ট কবিতা। সাহস ঢালা শরীরে সিঞ্চন ভেঙে দিক ভয়। অতৃপ্তির পোড়া মন্দিরে খাজুরাহ আমির সূর্যোদয়। নামক বৃষ্টি অনাসৃষ্টি ছুটে যাক জানালার বুকে। ভিজুক রমন, ভেসে যাক মন বিপদ সীমার দিকে। তারপর পূর্ণতা ঢেকে দিক অন্তর,
স্বাধিকার লুটে নিক শরীরের সমস্ত আতান্তর। এই মেরেছে, মৌদি কি সব বলছে। আচ্ছা, এবারে খুব ভয় ভয় আমাদের মৌদিদিমণির লেখা একটা কবিতা বলার চেষ্টা করছি। জীবনের অঙ্ক। অনেক তো হলো সময় নষ্ট মেছে মেছে, আর কতটা জীবন বাকি। ফুটপাত ধরে হাঁটা সদ্য চাকরিতে ইঞ্জিনিয়ার ছেলেটা, দু চোখে ভরা স্বপ্ন, পেরিয়ে যাওয়া কঠিনতম হার্ডল, মনের মধ্যে অবিরাম কাটাকুটি, চালে কিস্তিমাত, একটা একটা করে সাজানো ঘুঁটি, প্রিয়ার সাথে কাটানো টুকরো কিছু মুহূর্ত, ক্যামেরাবন্দি জীবন, মুচকি হাসি ঠোঁটে, কুঁড়ি থেকেই তো গোলাপ ফোটে মননে। হঠাৎ ধাক্কা বাসের, মদ্যপ ড্রাইভার, ঠাস একটা ছোট্ট শব্দ, তারপর হেরে গেল ছেলেটা। চোখে বিস্ময়, ফুটপাতেও ভয়, সব শেষ, গেল গেল রব। এক পা দুপা করে এগিয়ে চলা মৃত্যু সীমান্তে বড় ঘোলাটে অস্থির লাগছে, যন্ত্রণা শরীরে শুকিয়ে আসছে জীব। কে কোথায় আছো? হাতটা ধরো, একটু পৌঁছে দাও জীবনের পরপ্রান্তে। ফেলে আসা মুহূর্তরা নেমে আসছে হৃদয় থেকে ভেসে যাওয়া কাগজের নৌকায়। বেঁচে থাকা জীবনের পাতায় জল টলমল করে, যেন কচুরি পাতায় এক দমকা হাওয়ায় এক লহমায় দূরে দূরে সরে যায়। চিরপরিচিত কিছু মুখ, ঝাপসা পুরনো স্মৃতি, চোখের সেলুলয়েডে উঁকি মারে ছেলেবেলা। লেখাপড়া নেই, বাঁদর ছেলে, দাঁড়া বাবাকে বলে দেব, তোদের জ্বালায় যাবো আমি যেদিকে দু চোখ চলে যায়। মা, বাবা, দাদা, বোন, আর দূরে হাসছে আমার রিয়া। ওই তো সবাই আছে, এই তো আমার ভীষণ কাছে। বাবু, চাকরি তো পাইলি, এবার কর বিয়া, তোর দাদারে তো বলে বলে হয়রান। কি যেন বলতো, মনে পড়ছে না, মাথায় অস্থির বোধ। এই দাদা, চোট্টাবি না, তাহলে মাকে বলে দেবো। এই নে তোর প্রিয় ডাঙ্গুলি, এবার শোধবোধ। বড় তৃষ্ণা, তৃষ্ণা বেঁচে থাকার, তৃষ্ণা অনুভূতির যন্ত্রণার। একটু জল, জল দাও না কেউ, আমি ফুরিয়ে যাচ্ছি, নিভে যাচ্ছে আলো। মা, মা গো, কোথায় তুমি? জ্বলছে না কেন আলো? শেষ হয়ে গেল একটা আগুন পাখি এই শহর থেকে। স্মৃতিগুলো আনমনে সাদা খই হয়ে উঠছে, শব্দ উঠছে চারিদিকে, বলো হরি, হরি বল। চিতার আগুনে ছাই হয়ে কেউ পুড়ছে। মৃত্যুর রাস্তায় পৌঁছে দেবার কোনো শব্দ আছে নাকি? আছে বই কি, না হলে চারপাশে এত কেন শোরগোল? মায়ের চোখে জল, প্রিয়ার ঝাপসা মন, কারণে অকারণে ভাই বোনের আছাড়ি পিছাড়ি। তবু কার কি এসে যায় তাতে? বলো, আর কার কি ক্ষতি এতে? প্রিয়জন ছাড়া কেই বা চোখের জলে ভাসে বিনিদ্র রাতে? মাকে ছেড়ে চিরতরে চলে যায় একটা ছেলে, একটাই শব্দ, তারপর সব শেষ, হারানো স্বপ্নের রেশ। পেছনে শুধু পড়ে থাকে জীবনের না মেলা ভাগশেষ। যে মানুষটা প্রত্যেক দিন আমাদের এত হাসায়, সে কি করে এসব কবিতা লিখে কে জানে।
সত্যিই তাই, আমরা এত কিছু নিয়ে ভাবি, শেষটাই সব। ঠিকই বলেছে চৈতালি, শেষটাই সব। অনেক সিরিয়াস কবিতা পড়লাম, এবারে একটা ওই স্বর্গে বিশৃঙ্খলা হয়েছিল না, সেখান থেকে একটা রিপোর্ট পড়ছি, কুয়াশা রায়চৌধুরীর লেখা। রিপোর্টটা আমার বেজায় পছন্দ হয়েছে। স্বর্গদ্বারে বিশৃঙ্খলা, কুয়াশা রায়চৌধুরীর লেখা। নিজস্ব প্রতিবেদন স্বর্গলোক থেকে। স্বর্গের সমস্ত নিয়মকানুনকে অগ্রাহ্য করে স্বর্গদ্বারের ভিড় সামলাতে জীবন ওষ্ঠাগত যমরাজ ও চিত্রগুপ্তের। মর্তলোকে কোনো এক রোগের বশবর্তী হয়ে হুড়মুড় করে সেখান থেকে মানুষেরা স্বর্গরাজ্যের দিকে ধেয়ে আসছে। কার কি গুণ আছে, কার কি দোষ আছে সে বিচার করার মতো সময় নেই। প্রথম দিকে লাইন দিয়েই লোককে স্বর্গরাজ্যে প্রবেশাধিকার দেওয়া হচ্ছিল, কিন্তু যত সময় এগোতে থাকে তত ভিড় বাড়তে থাকে। মর্তলোকের মতো এখানে এসেও লোকজন ভিড়ের মুখে পড়ে চিৎকার চেঁচামেচি ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। প্রথম দিকে আসা রিপোর্টার ঘণ্টাখানেক সঙ্গে কিশোরের সঙ্গে ক্যামেরাম্যান পীযূষ কুমার নিজেদের পজিশন নিয়ে নিয়েছে এক্সক্লুসিভ রিপোর্টের তৈরির জন্য। মানুষেরা চড়াও হয়েছে চিত্রগুপ্তের ওপর, তার খাতাপত্র ধরে টানাটানি করছিল, কিন্তু কিছু মানুষ এই আদ্যিকালের বিচার ব্যবস্থার ওপর চেঁচামেচি করছে। সময় যত এগিয়েছে বিজ্ঞানের উন্নতি হয়েছে, নতুন নতুন সিস্টেম চালু হয়েছে, তারপরও এখানে এসে তারা সেই পুরনো সিস্টেমের জাঁতাকলে পড়ে অধৈর্য হয়ে হাতের কাছে যা পাচ্ছে ছুড়ে মারছে যমরাজ আর চিত্রগুপ্তের দিকে। সে এক বিদিকিচ্ছিরি ব্যাপার, কে আগে আসছে কে পরে আসছে সব মিলে মিশিয়ে একাকার অবস্থা। নিজেদের মধ্যেও লাঠালাঠি লেগে গেছে, ও পরে এসে আগে পাচ্ছে, বিচার পাচ্ছে, উনি লেডিস বলে সুযোগ পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। চিরকুমার নারদমুড়ি নারায়ণ 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 করতে করতে স্বর্গদ্বারের কাছে এসে এইরকম উশৃঙ্খল জনতাকে দেখে তাড়াতাড়ি দৌড়েছেন নারায়ণের কাছে। কিশোরের চোখ সব দিকে, সাথে সাথে সে নারদের জামার কাছে গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছে সেখানকার খবর কভারেজের জন্য। নারদ গিয়ে নারায়ণকে সব খুলে বললে নারায়ণ সহ সমস্ত দেবকুল পিতামহ ব্রহ্মার কাছে উপস্থিত হয় এবং এই পরিস্থিতি সামলাবার উপায় জানতে চান। অনেক ভেবে চিনতে সব দেবতারা একত্রিত হয়ে একটাই উপায় ঠিক করে, মর্তলোকে এই রোগের প্রভাব কমাতে হবে। রোগ থাকলেও মৃত্যু থাকবে না, মানুষ নিজেরাই এর মোকাবিলা করে মর্তের বুকে টিকে থাকতে পারবে। সেই মতো সূর্যদেবের পুত্র অশ্বিনী কুমার দ্বয়ের কাছে খবর যায় এবং তারা পিতামহ ব্রহ্মার নির্দেশ মতো মর্তলোকে রোগের প্রভাব কমিয়ে দেন। এরপর স্বর্গরাজ্য থেকে আস্তে আস্তে লোক আসা কমতে থাকে এবং সমস্ত কাজ আগের মতো সিস্টেমেটিক্যালি চলতে থাকে। রিপোর্টার কিশোর ক্যামেরায় পীযূষ কুমারের সাহায্যে সমস্ত খবর সংগ্রহ করে খেয়ালি মনের প্রতিনিধি মোহন চ্যাটার্জিকে স্বপ্নে সবটা বলে যায়। পরের খবরের জন্য অপেক্ষা করতে হবে কিশোর আর পীযূষের জন্য। মানুষেরই তুমি কার নাম বললে গো? ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁর বলার ধরনের 1% যদি করতে পারি তাহলে সেটা আমার অনেক প্রাপ্তি। এবার আমি আবার একটু ক্লাসিক্যাল গল্পের দিকে যাব। এবারে আমার খুব প্রিয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প মায়া কুরঙ্গী আমি পাঠ করার চেষ্টা করছি। এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলে নিই, এই গল্পের ভাষাটা একটু অন্যরকম। তোমরা অনেকক্ষণ ধরে আমাকে সহ্য করছো, আর একটু কষ্ট করে সহ্য করে নিও। গল্প মায়া কুরঙ্গী, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তারপর
রাজা আচার্য গৌতম শ্রীকে বলিলেন, আমার ইচ্ছা একটি গুহা প্রাচীরে সিদ্ধার্থ ও গোপার পরিণয় দৃশ্য অঙ্কিত করা হয়। গৌতমশ্রী দেখিলেন রাজা ও রানীর নূতন বিবাহ হইয়াছে। নব অনুরাগের মাদক রসে উভয়ের মন মজ্জিত হইয়া আছে। তাই সিদ্ধার্থ বিবাহ ও গোপার বিবাহচিত্র অঙ্কিত করাইতে তাহাদের এত আগ্রহ। গৌতমশ্রী আমাকে ডাকিয়া পাঠাইলেন। আমি তাহার প্রধান শিষ্য। রাজাদৃষ্ট চিত্র আমি আঁকিব। সেই রানী কুরঙ্গিকাকে প্রথম দেখিলাম। রাজা বানদেব অতিশয় সুপুরুষ, যৌবন ভাস্বর দেহ, বুদ্ধিদীপ্ত প্রসন্ন মুখমণ্ডল, কিন্তু আমি যেন তাহাকে দেখিতে পাইলাম না। তাহার পাশে একটু পিছনে রানী কুরঙ্গিকা নত মুখে লীলাকমলের দল নখে বিদ্ধ করিতেছিলেন। আমি কেবল তাহাকেই দেখিলাম। রানী কুরঙ্গিকার রূপের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নহে। শিল্পীর বিশ্লেষণে দৃষ্টি দিয়া আমি তাহার রূপ দেখি নাই, দেখিয়াছিলাম অন্ধ আবেগের আশ্লেষণে দৃষ্টি দিয়া। মুহূর্ত মধ্যে আমার দেহ মন উন্মথিত করিয়া এক মদান্ধ রসোচ্ছ্বাস উত্থিত হইয়াছিল। আমার 34 বছর বয়স হইয়াছে। আমি জানি আমার অন্তরে যে রসোচ্ছ্বাস উত্থিত হইয়াছে তাহা অমৃতের উৎস নহে, তীব্র গরলের ধারা। আমার মনের গরলের সহিত রানী কুরঙ্গিকার কোনো সংস্রব নাই। ইহা একান্তভাবে আমার মনের গরল। কোথায় এতদিন লুক্কায়িত ছিল, দেহের কোন গূঢ় গহন গুহায় আত্মগোপন করিয়াছিল, আজ সহসা অগ্নিপাতের মতো বাহির হইয়া আসিয়াছে। বাহির হইয়া আসিয়াছে বটে, কিন্তু তবুও বাহিরে উহার প্রকাশ কেহ লক্ষ্য করে নাই। গৌতম শ্রী কিছু জানিতে পারেন নাই, রাজাও না। আশ্চর্য মানুষের মুখ! আমরা শিল্পী, মানুষের মুখ আঁকিয়া মানুষের মনের কথা প্রকাশ করিবার চেষ্টা করি, কিন্তু বাস্তব জীবনে মুখ দেখিয়া মনের কথা কতটুকু জানা যায়? মানুষের মনে অনেক পাপ, তাই ছদ্ম সাধুতা তার সহজাত সংস্কার। গৌতমশ্রী রাজার প্রস্তাব আমাকে শুনাইলেন। আমি চিত্র আঁকিতে সম্মত হইলাম। প্রাচীরের কোন স্থানে চিত্র অঙ্কিত হইবে তাহা স্থির হইল। নূতন গুহার প্রাচীরে অধিকাংশ স্থান এখনো শূন্য। মনোমতো স্থান নির্বাচনের অসুবিধা নাই। পুরাতন গুহাগুলির সকল স্থান ভরিয়া গিয়াছে। অজন্তার নিকট দিয়া প্রতিষ্ঠান নগর হইতে সৌরাষ্ট্র পর্যন্ত দীর্ঘ বাণিজ্য পথ আছে। সেই পথে বহু স্বার্থবাহ মহার্ঘ পণ্য লইয়া যাতায়াত করে। তাহারা দৈবতুষ্টির জন্য চৈত্যে পূজা দেয়া যায়। গুহা প্রাচীরে আপন মনোমতো চিত্র আঁকাইয়া লয়। এইভাবে গুহাগুলি একে একে পূর্ণ হইয়া উঠিয়াছে। রাজা বানদেব অঞ্জলি ভরিয়া নানা বর্ণের রত্ন আমার সম্মুখে ধরিলেন, বলিলেন, ভিক্ষু, এ রত্নগুলি আপনি নেন। এদের চূর্ণ করে যে বর্ণ হবে সেই বর্ণ দিয়ে চিত্র আঁকবেন, যেন যুগ যুগান্তরেও চিত্রের বর্ণ মলিন না হয়। রাজা বানদেব কবি এবং প্রেমিক। আমার চক্ষু তাহার মুখ হইতে দেবী কুরঙ্গিকার নিচে দেখে ফিরিল। তিনি আমার পানে কুরঙ্গ নয়ন তুলিয়া মৃদু হাসিলেন, যেন স্বামীর নির্বন্ধের সহিত নিজের আগ্রহ যোগ করিলেন। আমার অন্তরের মধ্যে একটা আর্ত আকুতি চিৎকার করিয়া উঠিল, দেবী, আমার মনকে ক্ষমা করো, আমার মনের পঙ্ক যেন তোমাকে স্পর্শ করতে না পারে। রত্নগুলি নিজ অঞ্জলিতে লইয়া মহারাজ বানদেবকে বলিলাম, তাই হবে আর্য। বিদায় গ্রহণের পূর্বে বানদেব আমাকে আড়ালে লইয়া গিয়া বলিলেন, ভিক্ষু, শিল্পীকে উপদেশ দেওয়ার স্পর্ধা আমার নেই, কিন্তু দেবদেবীর আলক্ষ্য মূর্তি রচনার সময়
মানুষী মূর্তিরই আশ্রয় নিতে হয়? ইঙ্গিতের তাৎপর্য, আমি যেন রাজা বানদেব ও রানী কুরঙ্গিকার আদর্শে সিদ্ধার্থ ও গোপার অঙ্কন করি। বলিলাম, অবশ্য আমার স্মরণে থাকিবে। তিনি জিজ্ঞাসা করলেন, কতদিনে চিত্র প্রস্তুত হবে? বলিলাম, 3 মাস লাগবে। তিনি বলিলেন, ভালো। 3 মাস পরে এ কৃষ্ণা নবমী তিথিতে আবার আসব, আপনার শিল্পকলা দেখে যাব। তারপর রত্নগুলির বর্ণনানুসারে পৃথকভাবে চূর্ণ করিয়া তাহার সহিত অন্য রসায়ন মিশাইয়া রং প্রস্তুত করিয়াছি। গুহা প্রাচীরের গাত্র মসৃণ করিয়া করিয়া তাহার উপর চিত্র আঁকিয়াছি। সিদ্ধার্থের চিত্রে কালায়ত লোকসিদ্ধ আকৃতির সহিত বানদেবের আকৃতি মিশাইয়াছি, আর গোপাকে আঁকিয়াছি রানী কুরঙ্গিকার প্রতিচ্ছবি করিয়া। নীলকান্তমণির চূর্ণ দিয়া তাহার কেশ আঁকিয়াছি, ভ্রু আঁকিয়াছি, নেত্রতারা আঁকিয়াছি, পদ্মরাগের গোড়া দিয়া আঁকিয়াছি তাহার অধর। পীতপুষ্পরাগ চূর্ণের সহিত শঙ্খচূর্ণ মিশাইয়া রচিয়াছি তাহার দেহবর্ণ, আর তাহার সমস্ত দেহে লিপিয়া দিয়াছি আমার মনের গলিত তপ্ত লালসা। কেন এমন হইল? যাহাকে চিনিতাম না, জানিতাম না, যাহার মনের পরিচয় পাই নাই, তাহার দেহটা এমন করিয়া কেন আমার মন জড়িয়া বসিল? আমি নারী লোলুপ লম্পট নই, শুদ্ধাচারী ভিক্ষু। যৌবনের সীমান্তে আসিয়া আমার একই হইল। গোপার চিত্র আঁকিতে আঁকিতে আমি যে দুরন্ত হৃদয়াবেগ অনুভব করিয়াছি, তাহা পূর্বে কখনো অনুভব করি নাই। কখনো অলৌকিক উল্লাসে আমার মন ভরিয়া উঠিয়াছে, কখনো কখনো মনের অসুচিতায় নিজের প্রতি ধিক্কার জন্মিয়াছে। এত আনন্দ, এত কলুষ যে আমার মধ্যে ছিল, তাহা আমি নিজেই জানিতাম না। চিত্র শেষ হইয়াছে, আমার সঙ্গে চিত্রের সম্বন্ধ ফুরাইয়া আসিতেছে। কাল রাজা বানদেবের নিকট এই চিত্র সমর্পণ করিয়া আমি নিষ্কৃতি পাইব। আমার গুরু এবং সতীর্থগণ চিত্র দেখিয়া অকুণ্ঠ প্রশংসা করিয়াছেন। আমি লজ্জায় অন্তরের মধ্যে আরক্তিম হইয়া উঠিয়াছি। কেবল একটি সান্ত্বনা আমার আছে, আমার মনের কথা কেহ জানিতে পারে নাই। গোপার মুখে যে দেবী ভাব না ফুটিয়া মানুষী ভাব ফুটিয়াছে, তাহার অসুজ্ঞের চোখে বিবাহকালীন বিভ্রমের স্বাভাবিক ব্যঞ্জনা বলিয়া গৃহীত হইয়াছে। শিল্পীর মনের লালসা কলুষ যে চিত্রিতারঙ্গে লিপ্ত হইয়াছে, তাহা কেহ ধরিতে পারে নাই। রাত্রি শেষ হইয়া আসিতেছে। গুহার মুখের কাছে অস্পষ্ট চন্দ্রালোকের আভা ফুটিয়াছে। আমি প্রদীপ ধরিয়া গোপার আলেখ্য তিল তিল করিয়া নিরীক্ষণ করিলাম। অধরে আরো একটু লালিমা যোগ করিয়া দিলাম। কোটিতে ত্রিবলীর রেখা নীলবর্ণ দিয়া একটু স্পষ্ট করিলাম। তারপর দীপ নিভাইয়া গুহার বাহিরে আসিয়া দাঁড়াইলাম। বাহিরে গুহা হইতে গুহান্তরে যাইবার সংকীর্ণ পথ, তাহার অন্য ধারে গভীর উপত্যকার খাদ। উপত্যকার পরপারে রমাস পাহাড়ের মাথায় ভাঙা চাঁদ মুখ তুলিয়াছে। চারিদিক স্বপ্নাচ্ছন্ন। বহি প্রকৃতির বিপুল স্তব্ধতার পানে চাহিয়া চাহিয়া মনে হইল, আজিকার রাত্রি আমার জীবনের শেষ রাত্রি। আমার বাঁচিয়া থাকার প্রয়োজন শেষ হইয়াছে। দ্বীপ্রহরীর কিছু পূর্বে রাজা বানদেব আসিলেন, কিন্তু রানী কুরঙ্গিকা তাহার সঙ্গে আসেন নাই। রাজা বানদেব একাকী আসিয়াছেন। চিত্রের সম্মুখে
সারি সারি দ্বীপ জ্বালাইয়া দেওয়া হইয়াছিল, কারণ দিভাভাগেও গুহার অভ্যন্তর ছায়াচ্ছন্ন। রাজা বানদেব দীর্ঘকাল দাঁড়াইয়া চিত্রটি দেখিলেন। তাহার মুখে নানা ভাবের ব্যঞ্জনা পর্যায়ক্রমে ফুটিয়া উঠিতে লাগিল, কখনো সংবৃত গাম্ভীর্য, কখনো ভঙ্গুর হাস্য। রসিক ব্যক্তি পরম রসবস্তু পাইলে এমনই আত্মসমাহিত হইয়া যায়। অবশেষে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলিয়া আমার পানে চক্ষু ফিরাইলেন। তাহার চোখের দৃষ্টি দেখিয়া আমার অঙ্গ সহসা হিম হইয়া গেল। তিনি বুঝিয়াছেন, আর কেহ যাহা অনুমান করিতে পারে নাই, তিনি তাহা বুঝিয়াছেন। তিনি শুধু চিত্রই দেখেন নাই, চিত্রকরের অন্তরও দেখিয়াছেন। প্রেমের চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না, তাই এই তরুণ যুবকের চক্ষে আমি ধরা পড়িয়া গিয়াছি। বানদেব মৃদু কণ্ঠে বলিলেন, ভিক্ষু, ধন্য ধন্য আপনার প্রতিভা। একবার এদিকে আসুন, আপনাকে আড়ালে দুটি কথা কহিতে চাই। গৌতমশ্রী ও অন্য শিল্পীরা গুহা মধ্যে রহিলেন। রাজা গুহার বাহিরে গেলেন। আমি তাহার পাশে গিয়া দাঁড়াইলাম। সম্মুখে অতল স্পর্শঘাত, তাহার তলদেশে উপল চপলা নির্ঝরিণী রবি করে নির্ঝিকমিক করতেছে। রাজা কণ্ঠস্বর নিম্ন করিয়া বলিলেন, ভিক্ষু, আপনার কলা নৈপুণ্যে মুগ্ধ হয়েছি। কিন্তু কম্পিত স্বরে বলিলাম, কিন্তু কি আর্য? রাজা বলিলেন, বুদ্ধের সঙ্গ আপনার প্রকৃত স্থান নয়। আপনার অন্তরের তৃষ্ণা এখনো দূর হয়নি। আপনি আসুন আমার সঙ্গে, সংসারে ফিরে চলুন। রাজা বানদেব যদি তরবারি দিয়া আমার শিরচ্ছেদ করিলেন, তাহা হইলে পলক মধ্যে আমার লজ্জার অবসান ঘটিত। কিন্তু তাহার শান্ত সংযত বাক্যে সমস্ত পৃথিবী আমার চক্ষে লজ্জায় রাঙা হইয়া উঠিল। কণ্ঠ দিয়ার শব্দ বাহির হইল না। বানদেব বলিয়া চলিলেন, ভোগেরও সার্থকতা আছে। সংযত ভোগে ধাতু শুদ্ধ হয়। শিল্পীর পক্ষে ভোগের প্রয়োজন আছে। যে শিল্পীর ধাতু প্রসন্ন হয়নি, সে রসলোকে উত্তীর্ণ হতে পারে না। আপনি চলুন আমার সঙ্গে। আমার সভায় প্রধান শিল্পীর আসন অলঙ্কৃত করবেন। আর সহ্য হইল না। আমার মস্তিষ্কের মধ্যে যেন একটা প্রচন্ড বিস্ফোরণ ঘটিয়া গেল। চিৎকার করিয়া বলিলাম, মহারাজ, আমি ধর্মভ্রষ্ট ভিক্ষু, আদর্শভ্রষ্ট শিল্পী। এই পৃথিবীতে আমার স্থান নাই, স্থান নাই, নাই। উন্মত্তের মতো আমি খাদে লাফাইয়া পড়িলাম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলেই বোধহয় এই লেখা সম্ভব। সব কিছু বললেন, তার মধ্যে আক্ষরিক অর্থেই একটা শান্ত সংযত লেখনী। সব আছে এই গল্পটার মধ্যে, কিন্তু কোথাও তার প্রকাশ এমন নয় যেটা আমাদের কাছে মনে হয় অসুচি, বা কোথাও যেন মনে না হয় এর মধ্যে কোনো অশ্লীলতা আছে। সব আছে এই গল্পের মধ্যে। তাই জন্যই হয়তো এরা ক্লাসিক লিখতে পারেন। আমারও ভীষণ প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আমার সময়ও প্রায় শেষের পথে। এবারে আমি গ্রুপের একজন আমাদের সকলের খুব পছন্দের কবি সৈয়দা কামরুন নাহার শিল্পীর
একটা কবিতা বাড়ি ফেরা বলার চেষ্টা করছি। বাড়ি ফেরা, সৈয়দা কামরুন নাহার শিল্পী। বাড়ি ফেরার আনন্দ তোমারই হবে, সমস্ত সুখ স্বপ্ন কখনো নির্বাসিত হতে পারে না। তোমার আরাধনায়, তোমার ভালোবাসা, তোমার চাওয়া যদি প্রকৃত ভালোবেসে থাকো, সে জান্নাত। তাই তো তারা ঘরে ফিরে ভালোবাসার বৃষ্টিতে ভিজে অঝোর ধারায় আমায় ভিজিয়ে দেয়। তাই তো তারা দাঁড়িয়ে থাকে আমার মেঘাচ্ছন্ন আকাশ যখন অস্পষ্ট, তখন আমার চোখে আলোকরশ্মি হয়ে ধরা দেয়। স্বপ্ন বুকে দাঁড়িয়ে ভালোবাসার স্বপ্ন দেখায়। স্বপ্ন দেবতাকে বলি, আমি তো নীলাভ ভালোবাসায় মগ্ন। আমার নীলাচল সব কটি রং নিয়ে খেলা করে। তুমি বোঝো না কেন? আমার চাপা কষ্টগুলো মুহূর্তেই হারিয়ে যায় আমার আনন্দ হাসির খেলায়। আমার সুখের দেবতা, আমার স্রষ্টা আমার হৃদয় ভরিয়ে তোলেন এই ধরণীতে। সাদা কালোর পৃথিবীতে আমি বলতে থাকি ভালোবাসি, ভালোবাসি তোমাদের আজও ঠিক তেমনিভাবে ভালোবাসি। অনন্ত ক্ষমায় ভালোবাসি তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা হতে পারে না। স্বপ্না দিয়ে এলে, কিন্তু একদম শেষে তোমার কবিতা আমি প্রথমে বলে দিয়েছি। আমি শেষের পথে আর বেশি কবিতা বলে তোমাদের বিরক্ত করব না। খুব ভালো লাগলো আজকে তোমরা অনেকে আমার সঙ্গে ছিলে। এর পরের বারে আবারও আমি আসব এবং আমাদের আরও কিছু প্রিয় কবির কবিতা নিয়ে আমি আসব, এবং অবশ্যই কিছু গল্প নিয়ে, আবৃত্তি, গল্প পাঠ সব নিয়ে আবার কোনো একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে সন্ধ্যেটা আমারও খুব ভালো কাটলো। তোমরা অনেকে অনেকে আমার সঙ্গে ছিলে, সকলকে আমার অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতন এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে। ঠিক আছে, তুমি একটু কষ্ট করে শুনে নিও স্বপ্নাদি। প্রথমেই তোমারটাই বলেছিলাম, কারণ কবিতা দিবসের কবিতা নিয়ে যখন লাইভ, প্রথমেই বলা উচিত। আর 21শে মার্চ তো কবিতা দিবস ছিল। যাই হোক, সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতন আমার লাইভ এখানেই শেষ করলাম। শুভরাত্রি, নমস্কার। তোমাদের সকলের মন্তব্য তো আমি অনেকবার বলেছি প্রথম দিকে, আর তোমরা তো ভালোই লিখছো, বিরক্ত হচ্ছ না। ঠিক আছে, পরের বার বিরক্ত করব, এমন বোর করবো না পরের বার। দেখো, তোমরা বিরক্ত হতে বাধ্য হবে। তোমরা সকলেই তো ভালো বলছো, একটু সমালোচনা না হলে কি করে হবে। যাই হোক, আজকের মতো শেষ করলাম। ভালো থেকো সবাই।